এখন আমরা আছি সীতাকুণ্ডের কুমিরার ঘাটে। আমাদের গন্তব্য বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা এক প্রাচীন জনপদ সন্দ্বীপে। কুমিরা থেকে সন্দ্বীপে স্পিড বোটে যেতে ২০ মিনিট সময় লাগে। অবশ্য ট্রলার বা ফেরিতে আরও বেশি সময় লাগবে। চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে যাওয়ার এটিই প্রধান পথ। এখান থেকে স্পিড বোট এবং মালবাহী সার্ভিস বোট বা ট্রলারে যাতায়াত করা যায়। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকেও স্পিড বোটে সন্দ্বীপ যাওয়া যায়। এটি কুমিরা ঘাটের একটি বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া নোয়াখালীর হাতিয়া থেকেও নৌপথে সন্দ্বীপে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। কুমিরা থেকে ফেরি বা সি ট্রাক নিয়মিত চলাচল করে। এটি তুলনামূলক নিরাপদ, বিশেষ করে বর্ষা মৌসুমে। মালামাল পরিবহনের জন্য এটিই প্রধান মাধ্যম। ফেরি বা সি ট্রাক ছাড়ার সময় অনেক ক্ষেত্রে জোয়ার ভাটার উপর নির্ভর করে, তাই ঘাটে যাওয়ার আগে সময় জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। দ্বীপের মানুষের যাপিত জীবন নিয়ে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান দ্বীপের মানুষের পক্ষ থেকে আমি রাজীব আল আরাফাত জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। দ্বীপের মানুষের জীবন অত্যন্ত বৈচিত্র্যময়। মৌসুম পরিবর্তনের সাথে সাথে দ্বীপের মানুষের জীবনের রঙও পরিবর্তন হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই দ্বীপে বসবাস করে। প্রবাসী আয় এই দ্বীপের মানুষের অন্যতম প্রধান উৎস। পাশাপাশি এই দ্বীপের মানুষের অন্যতম আয়ের উৎস হচ্ছে কৃষি এবং মৎস্য আহরণ। জেলে থেকে কৃষক প্রত্যেকেরই জীবনের ধারাপাত পাল্টে যায় মৌসুম পরিবর্তনের সাথে সাথে। যদিও এটি বাংলাদেশের একমাত্র দ্বীপ যার রয়েছে ইতিহাস, ঐতিহ্য ও প্রাচুর্যের ভাণ্ডার। আমরা জানার চেষ্টা করব এই দ্বীপের মানুষের জীবনধারা, তাদের জীবনের ইতিহাস, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি আপনাদের সাথে। দ্বীপটির উত্তরে নোয়াখালী, পশ্চিম দিকে উড়ির চর আর ভাসান চর, পূর্বে চট্টগ্রাম আর দক্ষিণে বঙ্গোপসাগর। স্থানীয়দের মধ্যে সন্দ্বীপ নামের উৎপত্তি সম্পর্কে বেশ কয়েকটি ধারণা প্রচলিত রয়েছে। কারো কারো মতে বাগদাদ থেকে চট্টগ্রামগামী ১২ জন আউলিয়া সমুদ্রের মাঝামাঝি স্থানে জনমানব শূন্য এই দ্বীপটি আবিষ্কার করেছিলেন। তাই তারা এটিকে শূন্য দ্বীপ হিসাবে আখ্যায়িত করেন, যা কালক্রমে সন্দ্বীপ হয়ে ওঠে। অন্য একটি মতে সন্দ্বীপের মাটি অত্যন্ত উর্বর হওয়ার কারণে এখানে প্রচুর ফসল হতো। শস্য শ্যামল এই দ্বীপের সমৃদ্ধি দেখে অনেকে একে সোনাদ্বীপ বলতেন। এই সোনাদ্বীপ শব্দ থেকেই সন্দ্বীপ নামের উৎপত্তি হয়েছে বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। পর্তুগিজরা একসময় এই দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছিল। ধারণা করা হয় তারা এই দ্বীপের নাম দিয়েছিল স্যান্ড দ্বীপ, বালির দ্বীপ বলতো। সন্দ্বীপের প্রাচীন তত্ত্ব নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকলেও ধারণা করা হয় এটি প্রায় ৩,০০০ বছরের পুরনো। মধ্যযুগে সন্দ্বীপ ছিল আরব্য ও পর্তুগিজ বণিকদের প্রধান কেন্দ্র। বর্তমানে আধুনিক সুযোগ সুবিধা, বিদ্যুৎ সংযোগ, উন্নত পরিবহন ব্যবস্থা, এই সকল সুবিধা এই সন্দ্বীপবাসীকে নতুন করে জাগিয়ে তুলেছে। দ্বীপটি বঙ্গোপসাগরের মেঘনা নদীর মোহনায় অবস্থিত এবং সন্দ্বীপ চ্যানেল দ্বারা চট্টগ্রাম উপকূল থেকে পৃথককৃত। প্রায় ৩,৫০,০০০ জনসংখ্যার দ্বীপটি ৫০ কিলোমিটার দীর্ঘ এবং ৫ থেকে ১৫ কিলোমিটার প্রশস্ত। আয়তন ৭৬২.৪২ বর্গ কিলোমিটার এবং জনঘনত্ব ৪৩৯ জন প্রতি বর্গ কিলোমিটারে। সন্দ্বীপ এখন আর অবহেলিত কোনো বিচ্ছিন্ন ভূখণ্ড নয়। সাবমেরিন কেবলের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়ে সন্দ্বীপের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। একসময় সন্দ্বীপের রাস্তাঘাট কাঁচা থাকলেও বর্তমানে দ্বীপের ভেতর যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়েছে। সিএনজি, অটোরিকশা এবং মোটরসাইকেল এলাকার যাতায়াতের প্রাণ। এছাড়া ভাড়ায় চালিত বাইসাইকেল ও রিকশাও দেখা যায়। বর্তমানে দ্বীপের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রায় সব প্রধান রাস্তা পাকা। গুপ্তছড়া ঘাট থেকে পৌরসভা বা এনাম নাহার মোড় পর্যন্ত যাতায়াত এখন অনেক সহজ। সন্দ্বীপ শুধু একটি দ্বীপ নয়, এটি একটি উপজেলা। এর অবস্থান মেঘনা বঙ্গোপসাগর মোহনায়।
সন্দ্বীপের প্রশাসনিক কাঠামো বেশ সুসংগঠিত। এটি চট্টগ্রাম জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। দ্বীপটির প্রশাসনিক বিন্যাস মূলত একটি পৌরসভা এবং বেশ কয়েকটি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। সন্দ্বীপের শাসন ব্যবস্থা মূলত দুটি প্রধান ভাগে বিভক্ত, একটি সন্দ্বীপ পৌরসভা, অন্যটি ইউনিয়ন পরিষদ। পৌরসভার অধীনে 9টি ওয়ার্ড রয়েছে। সন্দ্বীপ উপজেলায় বর্তমানে মোট মৌজা 38টি, গ্রাম 62টি এবং 15টি ইউনিয়ন রয়েছে। সন্দ্বীপের অর্থনীতির মূল চালিকা শক্তি হল প্রবাসী আয় বা রেমিট্যান্স। বলা হয়ে থাকে, সন্দ্বীপের এমন কোনো পরিবার নেই যার অন্তত একটি সদস্য বিদেশে থাকেন না। এই দ্বীপের মানুষের সাহস এবং উদ্যোক্তা মানসিকতার কারণে তারা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছেন। আমার বাড়ি সন্দ্বীপের মৌচাপুর ইউনিয়নে। আমি একজন প্রবাসী। আমি আসলে সর্বপ্রথম 23শে নভেম্বর 2023 সাল বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ায় অবস্থান করি। তো ক্রোয়েশিয়াতে আমি প্রায় 4 থেকে 5 মাস সেখানে আমি অবস্থান করি। তারপরে আমার জীবিকার তাগিদে, উন্নত জীবিকার তাগিদে ওখান থেকে আমি শিফটিং হয়ে ফ্রান্স হয়ে আমি পর্তুগালে বসবাস করি। তো আমাদের আসলে বাংলাদেশের অনেক লোক ওখানে পর্তুগালে বসবাস করতেছেন। তারা অনেক আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থানে ওনারা আছেন। সন্দ্বীপের ম্যাক্সিমাম লোক প্রবাসী। এর একটাই কারণ, প্রাচীনকাল থেকে সন্দ্বীপের লোকজন নাবিক হিসেবে বেশ পরিচিত। সেই সুবাদে সন্দ্বীপে লোক শিপে চাকরি করার সুবাদে ওখান থেকে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তারা অবস্থান করে। তার এই ধারাবাহিকতায় সন্দ্বীপের লোকজন ওখানে তাদের অবস্থানটা ঘাঁটিটা শক্ত করে নেয়। সেই পারিবারিক সুবাদে সন্দ্বীপের তার বা জেনারেশন ওখানে প্রবাসের ম্যাক্সিমাম লোক প্রবাসের দিকে ঝুঁকে থাকে। বাংলাদেশের সামগ্রিক রেমিটেন্স প্রবাহে সন্দ্বীপের প্রবাসীদের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকারি ও বেসরকারি বিভিন্ন তথ্যসূত্রে সন্দ্বীপকে বাংলাদেশের অন্যতম প্রধান রেমিটেন্স সমৃদ্ধ উপজেলা হিসেবে উল্লেখ করা হয়। বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় তথ্যমতে বাংলাদেশের মোট রেমিটেন্স আয়ের প্রায় 11% আসে সন্দ্বীপ উপজেলার প্রবাসীদের হাত ধরে। সন্দ্বীপের অর্থনীতি মূলত প্রবাসী আয়ের উপর দাঁড়িয়ে। এখানকার প্রবাসীরা প্রধানত মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকায় কর্মরত। সন্দ্বীপ দ্বীপটি মেঘনা নদীর মোহনা থেকে পলি জমা দিয়ে তৈরি হয়েছে। দ্বীপে অনেক লোকের প্রধান পেশা কৃষি। এরা ধান, পাট, আলু, পান, সুপারি, আখ, মূলা, টমেটো, বেগুন, ফুলকপি, মিষ্টি আলু, গাজর ইত্যাদি চাষ করে। এখানে আপনার হুদিনকালে বাদাম, হেলু জবিন আর মুগ ডাইল, আপনার মরিচ, লাল আলু আর বর্ষাকালে ধান, 3 রকমের ধান হয়। সন্দ্বীপের বিশাল চরাঞ্চলে মহিষ ও গরুর পাল পালনের জন্য বিখ্যাত। এখান থেকে উৎপাদিত মহিষের দুধের দই এবং ঘি চট্টগ্রামের বাজারে অত্যন্ত সমাদৃত ও লাভজনক ব্যবসা। অনেকে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলছেন গরু, ছাগল, হাঁস, মুরগির খামার। কথা বলি একজন খামারির সাথে। আমি 2007 সাল থেকে আসলে পড়ালেখার পাশাপাশি শখ করেই প্রথমে 800 মুরগি দিয়ে আমার এই আহমদ আলীর কাছে পোলট্রি খামারকে শুরু করেছিলাম। যদিও শখ করে শুরু করে দিয়ে প্রথম থেকে আমি আল্লাহর রহমতে প্রফিটের এই যে মুখ দেখেছিলাম, সেখান থেকে আজকে বর্তমানে আমার প্রায় 55,000 স্কোয়ার ফিটের পোলট্রি শেড রয়েছে, যা আমি সর্বোচ্চ সন্দ্বীপে 32,000 লেয়ার উৎপাদন করি। এবং 2012 সালে আমি সন্দ্বীপে বায়োগ্যাস উৎপাদন করে আমি সারা জায়গায় ছিলাম, পুরো সন্দ্বীপে প্রায় 100 পরিবারকে আমি গ্যাস সাপ্লাই দিয়েছিলাম। এছাড়া সন্দ্বীপে আমার থেকে দেখে আমার অনেক বন্ধু সহকারে আমার অনেক শুভাকাঙ্ক্ষী সন্দ্বীপে ব্যাপক হারে এই পোলট্রিতে বৃহৎ একটা অবস্থান দাঁড় করেছে, যা আমাদের সন্দ্বীপে বর্তমানে চাহিদা প্রায় যা আছে, প্রায় মোটামুটি চাহিদার যা প্রয়োজন হয় সে পরিমাণ অনেক উৎপাদন পর্যায়ে পৌঁছে গেছে। আমার সব কিছু মিলেই প্রায় 40 থেকে 45 জন মান্থলি এবং ডেইলি ওয়ার্কারও আছে 10 থেকে 15 জন। সব কিছু মিলে 50 থেকে 60 জন লোক আমার এখানে কাজ করে। এবং বাংলাদেশ সরকারের যদি প্রাণী সম্পদ অধিদপ্তর যদি আমাদের পাশে সহকারী
যারা তরুণ যারা এই খাতে আছে তাদেরকে সহযোগিতা করে আমার মনে হচ্ছে যেন সন্দ্বীপ সহকারে পুরো বাংলাদেশে এই খাতে অনেক দূরে এগিয়ে যাবে। শিক্ষা দীক্ষায় সন্দ্বীপ কিন্তু যথেষ্ট এগিয়ে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সন্দ্বীপের সার্বিক শিক্ষা ব্যবস্থার চিত্র, বিভিন্ন স্কুল, কলেজ এবং প্রতিষ্ঠান। শিক্ষা দীক্ষায় সন্দ্বীপ এগিয়েছে অনেক দূর। 2022 সালের জনশুমারি অনুযায়ী সন্দ্বীপ উপজেলার গড় শিক্ষার হার প্রায় 74.14%। সন্দ্বীপ পুরুষ শিক্ষার হার প্রায় 74.64%, মহিলা শিক্ষার হার 73.69%। দ্বীপের নারী শিক্ষার অগ্রগতির হার বর্তমানে অত্যন্ত প্রশংসনীয়, যা সামাজিক সচেতনতা বৃদ্ধির ফল। সন্দ্বীপে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সকল পর্যায়ের পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সরকারি কলেজ 1টি, বেসরকারি কলেজ 4টি, মাধ্যমিক বিদ্যালয় 33টি, কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় অন্যতম প্রাচীন। সরকারি প্রাথমিক বিদ্যালয় 200টি, মাদ্রাসা 225টি। আমাদের এখানে শিক্ষকতার সাক্ষরতার হার অনেক বেশি ছিল, বর্তমানে এটা বেশি হবে, 80-র কাছাকাছি হবে। এখানে সন্দ্বীপের মানুষরা জীবনের একদম প্রথম একটা অবলম্বন হিসেবে শিক্ষাটাকে গ্রহণ করে। তবে আমরা আশাবাদী, আমাদের বর্তমান যে নেতৃত্ব সন্দ্বীপের এমপি হয়েছেন, ওনার বাবার নামে এই কলেজ, উনি এই কলেজের প্রতি খুবই সিম্পেথেটিক এবং এই কলেজের উন্নয়নে ওনার অনেক অবদান আছে। আশা করি উনি এই বিষয়ে খুব তৎপর থাকবেন। সন্দ্বীপের ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করলে এখানে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। যদিও বর্তমানে এটি মূলত একটি কৃষি ও প্রবাস নির্ভর এলাকা, তবে সাম্প্রতিক সময়ে অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে সন্দ্বীপ একটি আকর্ষণীয় দ্বীপ। এখন সন্দ্বীপে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠছে বিভিন্ন বিনোদন কেন্দ্র। সন্দ্বীপের ভৌগোলিক মানচিত্রে সবচেয়ে বড় আশার আলো হয়ে দেখা দিয়েছে এর দক্ষিণ পশ্চিম অংশে জেগে ওঠা বিশাল চর। প্রকৃতির এই আশীর্বাদ সন্দ্বীপের আয়তনকে যেমন বৃদ্ধি করছে, তেমনি তৈরি করছে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা। সাম্প্রতিক তথ্য অনুযায়ী সন্দ্বীপের আশেপাশে প্রায় 475 বর্গ কিলোমিটার নতুন ভূমি জেগে উঠেছে। ভাসানচর স্থানীয়ভাবে যাকে বলে ঠ্যাঙ্গার চর। একসময় এটি সন্দ্বীপের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকলেও বর্তমানে পলি জমে এটি সন্দ্বীপের খুব কাছাকাছি চলে এসেছে। সালের জানুয়ারিতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ভাসানচরের 6টি মৌজা এখন আনুষ্ঠানিকভাবে সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এই উর্বর পলিমাটিতে নতুন করে কৃষি বিপ্লব ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। বিশাল এই চরাঞ্চল গবাদি পশু পালনের জন্য এক আদর্শ চারণ ভূমি হিসেবে গড়ে উঠছে। সন্দ্বীপের পশ্চিম পাড়ের বেড়িবাঁধ এলাকা থেকে সূর্যাস্তের অসাধারণ দৃশ্য দেখা যায়। সাগরের নীল জলরাশি আর বিশাল বালুচরের এই মিতালি পর্যটকদের আকর্ষণ করার জন্য যথেষ্ট। সঠিক পরিকল্পনা করলে এটি হতে পারে দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। বর্তমান সময়ে তরুণ পর্যটকদের কাছে সন্দ্বীপের রহমতপুর বা পশ্চিম পাড় ক্যাম্পিং করার জন্য অন্যতম প্রিয় জায়গা হয়ে উঠেছে। সন্দ্বীপের পর্যটন বিকাশের মাধ্যমে শুধু স্থানীয় অর্থনীতির উন্নতিই হবে না, বরং এটি বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যটন শিল্পের একটি বড় কেন্দ্র হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হচ্ছে সন্দ্বীপেরই পশ্চিম অংশে জেগে ওঠা নতুন একটি চর, যেই চরে প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা ঘুরতে আসে। এখানে এই চরটা এখন খুবই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে বিকেল হলেই, কারণ এখানে স্থানীয় তরুণরা মাদকমুক্ত রাখার জন্য বিভিন্ন খেলাধুলাতে ব্যস্ত থাকে এবং নিজেরা একেবারে খালি গলায় গান চর্চা করে। একেবারে টোটাল পরিবেশটা হয়ে গিয়েছে যে তরুণদের একটা নতুন আড্ডার জায়গা, যেখানে তারা সুযোগ পেলেই মন খুলে গান গায়। আজকে এরকমই কিছু তরুণদেরকে আমরা পেয়েছি, তাদের মুখ থেকে আমরা স্থানীয় গান শুনবো। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সন্দ্বীপের ইতিহাসের মতো এর জেলেদের জীবনও অত্যন্ত সংগ্রামশীল এবং রোমাঞ্চকর। চারদিকে সমুদ্র বেষ্টিত হওয়ায় মাছ ধরা এখানকার মানুষের অন্যতম প্রধান প্রাচীন পেশা। সন্দ্বীপের জেলেদের জীবন মানেই
জোয়ার ভাটার খেলা এবং উত্তাল সমুদ্রের সাথে লড়াই। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো স্থানীয় একজন বুট মালিকের সাথে। আচ্ছা, আপনি তো এখানকার একজন স্থানীয় বুট মালিক, কি নাম আপনার? আমি এখানে আমি শামসু মাঝি। শামসু মাঝি, কতদিন ধরে আপনি আমি মৎস্যজীবী কাজের সাথে সম্পৃক্ত আছেন? 91 পর থেকে। 91 পর থেকে। আপনার কয়টা হাউস আছে? আমার 3টা হাউস আছে। 3টা হাউস আছে। এই হাউসগুলো প্রতিদিনই কি আপনি মাছ ধরার জন্য পাঠান? যে প্রতিদিন পাড়ায় 4 দিন বাদা, 5 দিন বাদা, 3 দিন বাদা আসে, 2 দিন বাদা আসে, মাছ নিয়ে কথা আর। আপনি কি কখনো কোনো ঝড়ের কবলে পড়েছিলেন? মানে যে আমি একটা ঘূর্ণি হাওয়ার মধ্যে পড়ছিলাম, এটা আমার 2001 সালের কথা। এটা আমার ওই নামাতে একটা গ্যাস আছিল, জি, ওই গ্যাসের সাথে আমরা একবার নদীতে পড়ছিলাম। তো পরিবহন যে আমাদের 3 দিন বাদে তুলছে সাগর থেকে, আর একটা বড় তুলছে। আমরা পুলিশ ডোর আসলাম, এটা নিয়ে আমরা যখন সাঁতার দিছি তখন ওরা আঙ্গরে তুলছে। দ্বীপ হাওয়ায় একটি বড় জনগোষ্ঠী মাছ ধরার পেশায় নিয়োজিত ছিল। সমুদ্রের মাছ ধরার পাশাপাশি সন্দ্বীপের অনেক পুকুর ও জলাশয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হয়। সন্দ্বীপের জেলেরা মূলত বঙ্গোপসাগরের উত্তাল মোহনায় মাছ ধরেন। প্রিয় দর্শক, আমরা এখন আছি সন্দ্বীপ উপজেলার বাংলাবাজার এলাকায়। এই এলাকার বেশিরভাগ মানুষই জীবিকা নির্বাহ করে, মূলত মৎস্যের উপর নির্ভর করে, মাছের উপর নির্ভর করে। আমরা আজকে এসেছি এখানে কিছু মৎস্যজীবী যারা, তাদের সাথে কথা বলার জন্য। চলুন আমরা দেখি একজন মৎস্যজীবীর সাথে কথা বলি। কি নাম আপনার? কুঞ্জলাল দাস। কুঞ্জলাল দাস। দাদা, আপনি তো এই এলাকাতে থেকেই অনেকদিন যাবৎ এরকম মৎস্য চাষ করছেন, মৎস্য আহরণ করছেন। হ্যাঁ, এই যে মৎস্য আহরণ করতে যান, আপনি এই পেশার সাথে কতদিন ধরে আছেন? প্রায় আমার বয়স 50-এর কাছে, 50-এর উপরে। এটা আপনার পূর্বপুরুষও কি হ্যাঁ, এটাতেই ছিল? আমার পূর্বপুরুষ এটা চলে গেছে। আচ্ছা, আচ্ছা। তা আপনারা যখন সমুদ্রে মাছ ধরতে যান, কতদিনের জন্য যান? এই সকালে যাই, আবার এই সকালে যাই, ওই সকালে উড়ি যাই সাগর থেকে। একদিন সকালে যান, পরের দিন পরের দিন সকালে, হ্যাঁ, সকালে উড়ি যাই। সাগর পাড়ের ভিতরে যে কি কোনো সমস্যা এরকমটা কি মনে হয়, বা কোনো বিপদ আপদ, ডাকাতদের কবলে এরকম কোনো কিছু কি পড়েন কখনো? নাই, কিন্তু স্যার মনে করেন অনকার নাই, তা ছিল মনে করেন ক্যাম্প নদীবের আগে ছিল জি, ডাকাত। এখন তো মনে করেন ক্যাম্পের হইবের হরে দি ডাকাত অনকার নাই। তার মানে এখন পুরোটাই নিরাপদ? হ্যাঁ, পুরোটা নিরাপদ। আপনি যে পরিমাণ মাছ আহরণ করতে পারেন, তা থেকে আপনার পরিবার নিয়ে খুব ভালো মতো চলতে পারেন? হ্যাঁ, চলতে পারি, কোনো অসুবিধা হয় না? না। অন্যান্য জেলে সম্প্রদায় যারা আছে তাদেরও তো পরিবার নিয়ে খুব ভালো মতোই চলতে হ্যাঁ, পারে। ভালো মতো চলতে পারি। আপনাদের এই মাছগুলো বিক্রি করেন কোথায় আপনারা? এতে বিক্রি করি আমরা এখানে, এখান থেকেই বিক্রি করেন? বিভিন্ন পাইকাররা এসে পাইকারেরা নিয়ে চলে যায়। তাতে মাছের প্রাপ্য মূল্য তো সবসময় পান আপনারা? পাই। আবহাওয়ার অবস্থা তো বিভিন্ন সময় খারাপ থাকে, এই যে আবহাওয়ার অগ্রিম বার্তাটা, এটা আপনারা কিসের মাধ্যমে পান? যখন আবহাওয়া খারাপ হয়ে যাবে, মেঘ দেবা, ওয়েদার খারাপ হয়ে যাবে, জি জি, ওয়েদার যখন খারাপ হইব তখন আমরা কইতে সিগন্যাল দিছি। আর সাগরটা উত্তর পাতাল করবার মধ্যে। আচ্ছা আচ্ছা। আর এমনিতে ফেসবুক, ইউটিউব, টিভির মাধ্যমে দেখেন না? হ্যাঁ, দেখি না। কোন কোন টিভিতে বেশি খবর পান? মনে করেন তো বাংলাদেশ টেলিভিশনে, তারপরে ফেসবুকে, কিছু ক্লাইন্টে তখনকার লগর খবর আই যাবে। বর্ষা মৌসুমে যখন সমুদ্র চরম উত্তাল থাকে, তখনও পেটের দায়ে তারা ছোট নৌকা নিয়ে বেরিয়ে পড়েন। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়ের কবলে পড়ে প্রাণহানির ঝুঁকি থাকলেও সমুদ্রই তাদের একমাত্র ভরসা। প্রিয় দর্শক, স্থানীয় জেলেরা সারাদিন কাজ করার পরে তারা তাদের আনন্দ বিনোদনের জন্য এভাবে করেই গান করে থাকে। এরকম একটা চমৎকার গানের মধ্যে আমরা এসে পৌঁছালাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই দেহ সারি পাহানো গেলে রে, আর কোনো দিন বিরিয়াষ্ট নয়। ওই দেহ সাহারি পাহানো গেলে রে, আরে কোনো দিন বিরিয়াষ্ট নয়। দেহ সাহারি পানো গেলে রে, আরে কোনো দিন বিরিয়াষ্ট নয়। ও বাইরে জোড়ার পাখি বেজু রইলে রে, ও মন আগুন লাই রে টানি, ভরর বালাই করি বালাই নিজে জানে বাকি। ও বাইরে জোড়ার পাখি বেজু রইলে রে, ও মন আগুন লাই রে টানি, পরর বালাই করি
বাল্লাই নিজে জানে বাকি ও দেহ সাহারি পান গেলে রে আর কোনো দিন ফিরিয়া আসত নয় জোড়ার পাহাকি পাহান গেলে রে আরে কোনো দিন ফিরিয়া আসত নয় ও বাইরে মোমবাতি এই বুকুর মাঝে রে ও মন আগুন লই রে টানি পরর বালাই করি বালাই নিন্দে জানে বাকি দেহ সাহারি পান গেলে রে আরে কোন দিন ফিরিয়া আসত নয় আরে কোন দিন ফিরিয়া আসত নয় আরে মোমার সুতা পুরাই গেলে রে ও মন তাহাগে তরে বরি বর্ষা কাহাইলা পানি শুকাহাই রে দেহ দিন বাইরে বাডার পরে জুহুয়ার আইলে রে ও মন বাডাই আইলে আবার জোয়ার আই ফিরিয়া আসত নয় দেহ সাহারি পান গেলে রে আরে কোন দিন ফিরিয়া আসত নয় দেহ সাহারি পান গেলে রে আরে কোন দিন ফিরিয়া আসত নয় দেহ সাহারি পান গেলে রে আরে কোন দিন ফিরিয়া আসত নয় জোড়ার বাকি পান গেলে রে আরে কোন দিন ফিরিয়া আসত নয়। এ দ্বীপের মানুষজন প্রাকৃতিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে অভ্যস্ত। ঝড়, বৃষ্টি, বাদল, বন্যা, সাইক্লোন এই সব মোকাবেলা করেই তাদের বেঁচে থাকতে হয়। এইসব ঝড় ঝঞ্ঝা ছন্দ পতন ঘটায় না তাদের নিত্যদিনের কাজে। তবু আছে প্রতিরক্ষা ব্যবস্থা, ৫৫ কিলোমিটার বাঁধ নির্মাণের মতো প্রতিরক্ষা দেয়াল। তবে টেকসই বেড়ি বাঁধ বর্তমানে প্রায় ৯.৮ কিলোমিটার। এছাড়াও আছে ৯৬টি আশ্রয় কেন্দ্র। ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং নতুন জেগে ওঠা ভূমিকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে সন্দ্বীপ তার হারানো ঐতিহ্য ফিরে পেয়ে আবারও হয়ে উঠবে প্রাচ্যের স্বর্ণদ্বীপ। সন্দ্বীপ বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা শুধুমাত্র একটি দ্বীপ নয়, এটি এই অঞ্চলের মানুষের সাহস, সংগ্রাম ও সমৃদ্ধির এক জীবন্ত ইতিহাস। আজ এই পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো দ্বীপে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। দেহ সাহারি পান গেলে রে আরে কোন দিন ফিরিয়া আসত নয় দেহ